বিজেপি কি খেলা শুরুর আগেই ময়দান ছেড়ে দিতে চলেছে? তাদের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে তো প্রায় সেরকমই মনে হচ্ছে। দিলীপ ঘোষরা অবশ্য দাবি করছেন প্রার্থী দেখে নয়, মানুষ তাদের ভোট দেবেন মোদীকে দেখে। মানে একেবারে সেই তৃণমূলের কথারই প্রতিধ্বনির মতো শোনাচ্ছে না? একসময় যাকে কটাক্ষ করে বিজেপি নেতারা বলতেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু বিজেপির মতো একটা অতি ধনশালী এবং ইডি সিবিআই অস্ত্রে বলিয়ান প্রবল ক্ষমতাশালী দল এখন বাংলায় সেরকম কোনো জবরদস্ত প্রার্থী দিতে পারল না কেন? দলের সংগঠন কতটা বেহাল হলে শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করতে হয় কল্যাণ ব্যানার্জিরই প্রাক্তন জামাইকে? বিধানসভা ভোটে হেরোই প্রার্থীর একমাত্র পরিচয় তিনি কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই। শ্রীরামপুরের বিজেপি নেতারাই তাই বলছেন এখানে তো কার্যত লড়াই থেকে ছিটকে গেল বিজেপি। একই কথা বসিরহাটের বিজেপি নেতাদেরও রেখা পাত্র নামের সন্দেশখালীর নির্যাতিতাকে নিয়েও। সেখানেও কি বিজেপি ওয়াক ওভার দিয়ে দিল? ওই কেন্দ্রের বিজেপি নেতারা আবার প্রার্থীর বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম আরো উদাহরণ আছে। গৌরচন্দ্রিকা না করে সোজা প্রসঙ্গে আসা যেতেই পারে। বাংলায় লোকসভা আসনের সংখ্যা 42, গতবার বিজেপি পেয়েছিল 18টি, ভোটও পেয়েছিল প্রায় 40%। তারপর অবশ্য ভোটের হার ক্রমশ কমতে কমতে 23% এসে দাঁড়িয়েছে। উল্টো দিকে দ্রুত উঠে আসছে বামেরা, তাদের ভোটের হারও ক্রমশ বাড়ছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মোদী অমিত শাহরা প্রথমে বলেছিলেন এবার তারা 35টি আসন পাবেন, কিন্তু দলের আভ্যন্তরীণ এক সমীক্ষার রিপোর্টে কিন্তু পুরোপুরি অন্য কথা বলছে। কি আছে সেই রিপোর্টে তার বিস্তারিত জানবেন এই প্রতিবেদনে। আর কি কারণে আসল বদল করা হলো দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের? কি কারণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হলো, তা তো আরো আশ্চর্যজনক। এসব কিছু নিয়ে তৈরি এই ভিডিওটির পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের মধ্যে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বাংলার লোকসভা ভোট নিয়ে গেরুয়া শিবিরের একটি আভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তাতে দলের মণ্ডল স্তরের নেতাদের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গেও কথা বলেছেন সমীক্ষকেরা। এখানে গোপন রিপোর্টে জানানো হয়েছে রাজ্য থেকে মোট 22টি আসন পেতে পারে বিজেপি। তবে হ্যাঁ, সেটাও পুরোপুরি নিষ্কণ্টক নয়। এর মধ্যেও অনেকগুলো যদি এবং কিন্তু জড়িয়ে আছে। এই সমীক্ষা রিপোর্টে কিছু আসনকে 50-50 হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। যারা এই প্রতিবেদন দেখছেন দয়া করে হকচকিয়ে যাবেন না। এর মধ্যে আছে দিলীপ ঘোষের আগের বারের মেদিনীপুর লোকসভা কেন্দ্র, আরো আছে দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট লোকসভা কেন্দ্র, এছাড়া লকেট চট্টোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র হুগলি। মোটেও স্বস্তির অবস্থায় নেই দক্ষিণবঙ্গের আরো কিছু আসনের প্রার্থীরা। এসব কেন্দ্রের নাম করে খোলাখুলি জানিয়ে দেওয়া হয়েছে ওই রিপোর্টে। অবশ্য ওই সমীক্ষায় রায়গঞ্জ এবং বালুরঘাট ছাড়া উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন নিশ্চিন্তে বিজেপির দখলে থাকবে বলে দাবি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর আসনটির অবস্থা ভালো নয় এ খবর পেয়েই কেন্দ্র বদলানোর দলীয় পরামর্শে রাজি হয়ে যান দিলীপ ঘোষ। কারণ এটা যে বাস্তব তা বুঝতে পারছিলেন দিলীপ বাবু নিজেই। কিন্তু বালুরঘাট থেকে দলের সভাপতি সুকান্ত মজুমদারকে সরালে তো অন্য বার্তা যেতে পারে দলের মধ্যে। এজন্যই সেই সিদ্ধান্ত নেওয়া যায়নি। বুঝতেই পারছেন দলের সংগঠনের অবস্থা কেমন। জেতা কেন্দ্র মেদিনীপুর, বালুরঘাট নিয়ে এই অবস্থা। বিজেপির অন্দরের খবর হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা যাচ্ছে 42টি আসনের মধ্যে 24টির ক্ষেত্রেই তার পরামর্শ মেনে নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। যার মধ্যে নিঃসন্দেহে বড় চমক বসিরহাট লোকসভা আসনের প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর কাণ্ডে যিনি নিজেই একজন নির্যাতিতা। রবিবার অর্থাৎ 24 মার্চ দোলযাত্রার আগের দিন দলের ঘোষিত প্রার্থী তালিকায় রেখা পাত্রের নাম দেখে
বিজেপির মধ্যে অনেকে যথেষ্ট চিন্তায় পড়েছিলেন। আইনি নির্দেশ মাফিক তার মুক্ত সংবাদ মাধ্যমে প্রকাশ্যে দেখানো যাবে না। অবশ্য সোমবার দোলযাত্রার দিন তিনি নিজেই প্রকাশ্যে মুখ দেখিয়ে জানিয়ে দিয়েছেন এ বিষয়ে আর কোনো দ্বিধা দেখাচ্ছেন না তিনি। কিন্তু দলের ভিতরের রিপোর্ট বলছে শুধু সন্দেশখালি দিয়েই তো বসিরহাট লোকসভা কেন্দ্রকে বিচার করা যাবে না। ওই কেন্দ্রের 7টি বিধানসভা আসনের মধ্যে সন্দেশখালি একটি, বাকিগুলোতে কি তাকে কেউ চেনেন? প্রার্থীর নাম ঘোষণার পরে দলের মধ্যে একটি অংশ প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছেন, এলাকায় পোস্টারও লাগানো হয়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য বলছেন যে সমস্ত পোস্টার রেখা পাত্রের বিরুদ্ধে লাগানো হয়েছে তার পিছনে আছে তৃণমূল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। তৃণমূল যেভাবে গুড় বাতাসার অঙ্কে ভোটটা করিয়ে নেওয়ার চেষ্টা করে, তার মোকাবিলা করতে হলে মজবুত জনভিত্তি প্রয়োজন। সোজা কথায় পশ্চিমবঙ্গে ভোটটা করিয়ে নিতে হয়। কেন্দ্রীয় বাহিনী আর মোদির নামের ভরসায় কার্যোদ্ধার করা অতটা সহজ হবে না। এবার ফিরে আসা যাক বিজেপির নির্বাচনী সংগঠন কেন্দ্রিক রিপোর্টের আলোচনায়। বাংলায় 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে 22টি আসন তারা জিততে পারেন, এমন খবরে মোটেই সন্তুষ্ট নন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ এই কটি আসন পেলে কোনোভাবেই বিজেপির পক্ষে আগের বারে 300 আসনই ধরে রাখা মুশকিল হবে। কারণ দক্ষিণ ভারত হাতের বাইরে চলে যাওয়ায়, বিশেষ করে কর্ণাটকে বিজেপির হার এবং বিহারের তেজস্বীর উত্থানে বিজেপিকে এই দুই রাজ্যে বেশ কিছু আসন খোয়াতে হতে পারে। আসন কমবে হরিয়ানা এবং দিল্লিতেও। তাই আরো বেশি আসন পেতে মোদী অমিত শাহরা এতটাই মরিয়া যে খোদ অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রটিও এবার বিজেপির টার্গেট বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অঙ্কটা কিরকম? তৃণমূলের বহরমপুর লোকসভা আসনের প্রার্থী গুজরাতের বাসিন্দা ইউসুফ পাঠান এই ক্ষেত্রে তাদের বড় বাজি। ওই আসন থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সংখ্যালঘু ভোটটা কেটে নিতে পারলেই হিন্দু ভোটকে টেনে আনা বিজেপির পক্ষে নাকি খুব একটা কঠিন হবে না। মানে অধীরকে হারাতে তৃণমূলের ইউসুফ চালে লাভ দেখছে বিজেপি। এখানে আবার এসে পড়ল সেটিং তত্ত্ব, যা নিয়ে পরে আলোচনায় আসছি। আসন বদলানোয় উদ্যোগী হয়ে বিপাকেও পড়তে হয়েছে কয়েকজন প্রার্থীকে, যেমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। গতবার রায়গঞ্জ থেকে লোকসভায় নির্বাচিত হলেও এবার আর সেখান থেকে দাঁড়াতে চাইছিলেন না তিনি, কারণ এখানে আর জেতার মতো পরিস্থিতি নেই বলেই খবর। পরিবর্তে তিনি চেয়েছিলেন দক্ষিণবঙ্গের কোনো নিশ্চিন্ত আসন। কিন্তু সংঘ ঘনিষ্ঠ দেবশ্রী তো আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হাই প্রোফাইল প্রার্থী নন। তাই শত্রুকে বাগ মারতে পাঠানোর মতোই তাকে টিকিট দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার লোকসভা আসনে। আর দেবশ্রী এখানে কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বিজেপি নেতাদের মধ্যেই। তমলুকেও স্বস্তিতে নেই অভিজিৎ, কারণ বিচারপতির আসন থেকে সদ্যনামা অভিজিৎ সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছতেই পারছেন না এলাকায়। তাই নিজের জোরের চেয়ে তিনি এখন বেশি ভরসা করে রয়েছেন শুভেন্দুর উপরেই। আর তাই নারদা কাণ্ডে কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না তিনি। এমনকি এই কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদেরও তিনি বেকসুর ছাড় দিয়ে দিয়েছেন। এটাকে চক্রান্তও বলছেন। এতে জনগণ বেশ মজার খোরাক পাচ্ছেন, কারণ নারদা কাণ্ডের ভিডিও তো প্রকাশ্যে আনা হয়েছিল বিজেপির দপ্তর থেকেই। তাহলে চক্রান্তকারীটা কে? বিজেপির এখন এ রাজ্যে কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে একসময় এখান থেকে জেতার পরে দল বদল করা বাবুল সুপ্রিয়র আসানসোল। সেখান থেকে আবার পরে জিতেছেন বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা। দলীয় সূত্রে জানা গেছে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ভোজপুরি ভাষায় বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান গাওয়া পবন সিং এর নাম নিয়ে যেভাবে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছিল, তারপর বাকি আসনগুলির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক পদক্ষেপ করতে চান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এসবে জেরবার বিজেপির একটা বড় সমস্যা হলো বামেদের তোলা সেটিং তত্ত্ব। এবার আসবো সেই প্রসঙ্গে। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরে এই সেটিং তত্ত্বের ঝাঁঝও আরো বাড়িয়েছে বামেরা। অনেক মমতা বিরোধী বিজেপি সমর্থকও এখন মনে করছেন মোদির হাতে থাকা কেন্দ্রীয় এজেন্সিগুলি সারদা, নারদা, কয়লা, গরু বা নিয়োগ দুর্নীতির মূল মাথাকে কখনোই ধরবে না। তাই তারাও এই দলের প্রতি ক্রমশ ভরসা হারাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে দল বদলু এবং প্রাক্তন আত্মীয়দের লড়াইয়ে নামিয়ে দেওয়া।
রাজ্য বিজেপির মধ্যেই তো আলোচনা চলছে প্রাক্তন আত্মীয়দের মধ্যে লড়াইয়ের বন্দোবস্ত করার কারণটা কি। এই যেমন বিষ্ণুপুর কেন্দ্রে লড়ছেন প্রাক্তন স্বামী স্ত্রী। সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করল সুজাতা মণ্ডলকে, বিজেপি এর পাল্টা দিল কলকাতা লাগোয়া শ্রীরামপুরে। সেখানে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারই প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু। এনার তো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই বললেই চলে। এতে বাম নেতারা ঠাট্টা করে বলছেন এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, যেই জিতুন না কেন লাভ হবে আখেরে সেটিং অঙ্কে একই জায়গায় থাকা দুই দলের। এই যেমন ব্যারাকপুরের অর্জুন সিং 2019 সালে জিতলেন বিজেপির টিকিটে, তারপর চলে গেলেন তৃণমূলে। এখন অর্জুন খোলাখুলি জানাচ্ছেন ভোটের পর তার পুরনো দলে ফিরে গেলেও তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখতেন। মানে বাইরে তৃণমূল আর ভেতরে ভেতরে পদ্মফুল। তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের দলের উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধেও প্রায় একই অভিযোগ এনেছিলেন। ভোটাররাও জানেন না তাদের ভোটটা প্রতারণা করে নিজের ঝুলিতে পুরে কারা আগামী দিনে কোন ফুলে গিয়ে থাকবেন। এ যেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসাধারণ সেই রবীন্দ্রসঙ্গীতটির মতো, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। এই আসা যাওয়ার সেটিং এর খেলা চলুক যতদিন না রাজ্যের আম জনতা একটা স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারেন, যাতে মেরুকরণের খেলা আর সেটিং এর রাজনীতির একটা পাকাপাকি অবসান ঘটে, যেখানে ক্ষয়রাতির খেলা আর ধর্মের সুরসুরি আর মানুষকে মেনে নিতে হবে না। ভোট হবে মানুষের প্রকৃত সমস্যাগুলো নিয়ে। জনগণের ভয়ে দুর্নীতিগ্রস্ত নেতা বা সিনেমার পর্দা বা ক্রিকেটের মাঠ থেকে ভিন রাজ্যে মুখ দেখাতে আসা আর দল বদলু রাজনৈতিক নেতাদের দাঁড় করাতে সাহস করবে না কোনো রাজনৈতিক দলই। আপনারা কি এরকম ভোটই দেখতে চান? মতামত জানান কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। অনেকেই আমার ভিডিও ঠিক মতো পাচ্ছেন না বলে জানিয়েছেন। নোটিফিকেশন চালু না থাকা এটা হতে পারে, তাই বিকল্প হিসেবে ইউটিউব চ্যানেলটি সার্চ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।